বাদুরিয়ায় ব্লক অফিসে তুমুল উত্তেজনা, বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থা। দেখুন সেই উত্তেজনার মুহূর্তের ছবি। সরাসরি কথা বলবো, অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, কেন এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো, এত উত্তেজনা হলো কেন? দেখো, বাদুরিয়ার যে 45 নম্বর বুথ, 45 নম্বর বুথে 45 জনের নামে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে ইলেকশন দপ্তরের কাছে। এবং এই যে 45 জন, সেই 45 জনের যেটা দাবি, দীপক মন্ডল নামে বিজেপির এখানকার যে মন্ডল সভাপতি একজন, সেই এই 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে ইলেকশন দপ্তরের কাছে। এবং এই যে 45 জন, তার মধ্যে 33 জনকে দেখানো হয়েছে মৃত এবং 12 জনকে দেখানো হয়েছে 2 জায়গায় ভোটার। এবং এই যে ফর্ম ফিল আপ 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেই এই যাদের নামে জমা দিয়েছে তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে, তাদের পরিবার ক্ষোভে ফেটে পড়ে এবং তারা এবং তাদের পরিবার এবং গ্রামবাসীরা বিডিও অফিসে এসে ইলেকশন দপ্তরের কাছে জানতে চাইছে কেন তারা এই যে 7 নম্বর মিথ্যেভাবে যে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিল, সেটা কেন জমা নিল এবং সেটা কার্যকারী হবে কিনা, এইসব নিয়ে তারা প্রশ্ন করতে থাকে। এবং তখনই কিন্তু ইলেকশন দপ্তরের যে আধিকারিক ছিল তার সঙ্গে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ইলেকশন দপ্তরের এবং বিডিও অফিসের ভেতরেই রীতিমতো চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং এরপরেই কিন্তু তারা বাইরে এসে সরাসরি যেটা দাবি করে যে বিজেপি ইচ্ছাকৃতভাবে ইলেকশন দপ্তরকে দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে এবং যে 7 নম্বর ফর্ম ফিল আপ। সঙ্গে থাকো অনুপম, কি বলছেন তারা একবার শুনবো। 45 জন ভোটারকে মৃত দেখানো হয়েছে, 33 জনকে মৃত, 12 জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি দীপক মন্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে। ঠিক আছে, তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মন্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কি দেখা চাইছি বিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার, আমি চাই শাস্তি। আর এই ঘটনায় জেলা শাসকের রিপোর্ট তলব করেছে কমিশন। আবারও কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, বিডিও কি বলছেন? অনুপম, শোনা যাচ্ছে? যখন জিজ্ঞাসা করি তখন তিনি কিন্তু পরিষ্কারভাবে জানান। হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, বিডিও অফিসে যে এরকম তুলকালাম একটা কাণ্ড ঘটলো, বিডিও কি বলছেন? হ্যাঁ, দেখো, বিডিওর কাছে জিজ্ঞাসা করতে বিডিও যেটা জানিয়েছেন যে 7 নম্বর ফর্ম ফিল আপ করে যে দীপক মন্ডল যে জমা দিয়েছিল। নজর রাখবো, শুভেন্দু অধিকারী কি বলছেন? তার আগে ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে। দে আর ট্রাইং দেয়ার বেস্ট। সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্ট হলফনামা ইলেকশন কমিশন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে 27 ফেব্রুয়ারি 2025 থেকে নেতাজি ইন্ডোরের সভা উপর্যুপরি বিএলও থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন প্রকাশ্যে, সেসব কথাই হলফনামায় উল্লেখ করেছেন। আর কিভাবে রাজ্য প্রশাসন তারা সহযোগিতা করছে না সে কথাও তারা বলেছে। এবং যে কোনো মিটিংয়ের চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ পান বা অন্য আধিকারিকরা তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, বলে ঠিক আছে নোট করে নিয়ে যাচ্ছে, আলোচনা করে যায়। কিন্তু আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে। ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যে যায় না নিয়মে। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন
ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নিয়েছে বলে ৮৩০০ মাইক্রো অবজারভার দিয়েছে। ইলেকশন কমিশন এখানে প্রায় ১৫০ জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে। চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে, এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী ৩-৪ দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে, এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ। এ ভূভারতে কোথাও নেই। দাদা এনআইএ তদন্ত রাজ্য সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দাদা এনআইএ তদন্ত অভিযোগ আপনারা তুলেছেন, এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাটমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো। তাহলে তো আপনাদের কথাটাই সত্যি হয়ে গেল যে বারংবার আপনারা বলছেন যে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে না, ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি, ওই জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করে, চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত, তারপরে ওখানে ২১ সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে, এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট মানেই তৃণমূল। আজ এসআইআর হিয়ারিং এর শেষ দিন, আর এই শেষ দিনেও চরমে হয়রানি। মালদার এসআইআর শুনানি কেন্দ্রে ভোগান্তির ছবি। সদ্য জাতকে কোলে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা, কেউ ৩ ঘন্টা, কেউ ৪ ঘন্টা ধরে অপেক্ষা করছেন। দূর দূরান্ত থেকে এসছেন, প্রায় ১০ কিলোমিটার দূরে শুনানিতে এসে দুর্ভোগের শিকার ভোটাররা। সরাসরি কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, সদ্য জাতকে কোলে নিয়ে মা এসেছেন, এতক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছেন। একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে, সত্যি ভোগান্তি, দুর্ভোগের ছবি, হয়রানির ছবি। আজও শুনানির শেষ দিনেও মালদহের যে শুনানি কেন্দ্র সেখানে ধরা পড়লো মালদহের জেলা স্কুলের এই ছবি, যেখানে দূর দূরান্ত থেকে মহিলারা এসছেন সিজার করে, তাদের শিশু হয়েছে, কারো ১ মাস, কারো ১.৫ মাস, এমন বয়স শিশুদের। বলছেন যে নিজেদেরই তো এখন বিশ্রামে থাকার কথা, কারণ শরীর হেঁটে চলে স্বাভাবিক কাজকর্ম করার মতো বা স্ট্রেস নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। সেই জায়গায় স্বামী রয়েছেন ভিন রাজ্যে, আর কোলের শিশুকে নিয়ে তারা এসেছেন হিয়ারিং কেন্দ্রে। কখনো কেউ এসছেন ৮টার সময়, কেউ সকাল ৯টার সময়। লাইনে দাঁড়ানোর ফাঁকে ফাঁকে শিশু কাঁদলে তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হচ্ছে, আবার দাঁড়াতে হচ্ছে লাইনে, এমনই ছবি। কিন্তু তারা বলছেন তারা আতঙ্কিত, দুশ্চিন্তাগ্রস্ত, যদি শুনানিতে হাজির না হলে নাম কাটা যায়। শুধু সদ্যজাত কেন, আমরা এরকমও দেখলাম যে অন্তঃসত্ত্বা মহিলা রুকি খাতুন, ৯ মাসের অন্তঃসত্ত্বা, তিনি বলছেন যে কোনো দিন, যে কোনো সময় তিনি সন্তানের জন্ম দিবেন, সেই অপেক্ষায় রয়েছেন। আর এই শারীরিক পরিস্থিতিতে তাকে মালদহে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে, এবং শুনানি শেষে তিনি ফের ডাক্তারের কাছে তার শারীরিক পরীক্ষার প্রয়োজনে যাবেন। অর্থাৎ তিনিও বলছেন যে সত্যি একটু হয়রানি হয়ে গেছে, অনেকটা বেশি হয়রানি হচ্ছে, এবং এই অবস্থায় মানে পেটের সন্তানকে নিয়ে যেভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে, সত্যি দুর্ভোগের ছবি। একদমই। সেবক, অনেক ধন্যবাদ। আজকে ছিল ডেট হিয়ারিং এ। কি অসুবিধে বাচ্চাকে নিয়ে? রোদে খাড়া হতে হচ্ছে, দেখতে তো পাচ্ছেন কত ভিড়। না, বাচ্চাকে অতক্ষণ জন্য কার কাছে রেখে আসবো? দূর দূরান্ত থেকে এসআইআর হিয়ারিং এ এসে হয়রানির শিকার হচ্ছেন ভোটাররা, ক্লান্ত হয়ে পড়ছেন তারা। আর এই হয়রানিতে ক্লান্তি দূর করতেই ফুল, কেক, জল ভোটারদের হাতে তুলে দিচ্ছে তৃণমূল। হাড়োয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। বিডিও অফিসে শুনানি কেন্দ্রে হয়রানি আর শেষ দিনেও চরম ভোগান্তির অভিযোগ উঠছে। আর সেখানেও একটু অন্য ছবি, তৃণমূল কর্মীরা গোলাপ, কেক, চকলেট তুলে দিচ্ছেন ভোটারদের হাতে। কথা বলবো, জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, একটু অন্যরকম ছবি।
একদম দেখো আজকের কিন্তু একেবারে শেষ দিনের হিয়ারিং চলছে, শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি বা মানুষের কিন্তু লম্বা লাইন। শুধুমাত্র হাড়োয়া ব্লককে দেখা যাচ্ছে প্রায় এখানে ৮৬,০০০ মানুষের কিন্তু হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছিল আজকে শেষ দিন, এবং আজকেও প্রায় ৩ থেকে সাড়ে তিন হাজার মানুষকে কিন্তু হিয়ারিং এ তারা সকাল থেকে লাইন দিয়ে রয়েছেন, ফলে হিয়ারিং হচ্ছে। কিন্তু এলাকার মানুষের যেটা বক্তব্য বা যারা আশঙ্কা করছেন, তার কারণ একাধিকবার হিয়ারিং এর নোটিশ পেয়েছে, কেউ দুবার, কেউ তিনবার, কেউ 4 বার পেয়েছে, কিন্তু 4 বার পাওয়ার পরেও আবার শেষবারের জন্য হিয়ারিং এর নোটিশ। আদেও কি তাদের নাম থাকবে নির্বাচন কমিশনের যে খসড়া তালিকা প্রকাশ করবেন সেই তালিকায়, এমনটাও কিন্তু আশঙ্কা করছে। ফলে উদ্যোগ ভোটাররা কি বলছেন থেকে দেখো, এবং এই যে লম্বা লাইন এবং মানুষের মধ্যে যে বারংবার এই হিয়ারিং সেন্টারে বা ব্লক অফিসে আসা, সেখানে শাসক দলের পক্ষ থেকে তাদেরকে সত্যি যে বারংবার আসছে সাধুবাদ জানাচ্ছেন, এবং তাদেরকে চকলেট, বিস্কিট, চা, ঠান্ডা পানীয় এবং দেওয়া হচ্ছে সেখানে গোলাপ ফুল। ফলে শুধুমাত্র যে বারংবার ডাকা হচ্ছে নির্বাচন কমিশন শুধুমাত্র হয়রানি করা হচ্ছে, সব ক্লান্তি দূর হচ্ছে ভোটারদের। অনেক ধন্যবাদ জিয়াউল। একটাই এখানে দেখতে পাচ্ছি যে জ্ঞানেশ কুমার উনি যেটা মনে করবেন ভারতবর্ষের অল জনগণকে সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। প্রথমে বিএলওর কাছে আমি ডকুমেন্ট সাবমিট করি, তারপরেও আবার হিয়ারিং এ ডাকা হয়েছে, কেন ঠিক বুঝতে পারছি না। আমার এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টসে কোনো ভুল নেই, এটা সাধারণ মানুষের সম্পূর্ণ হয়রানি। জীবিত হয়েও এসআইআর তালিকায় মৃত। পানিহাটিতে এসআইআর খসড়ায় 145 ভুতুরে ভোটার। পানিহাটির 35 নম্বর ওয়ার্ডের 133 নম্বর বুথের ঘটনা। বিজেপি কমিশনের চক্রান্তের অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপি। পাল্টা তৃণমূলকেই নিশানা বিজেপি। আরো জানাবে সুবীর, রয়েছে সঙ্গে সুবীর। দেখো, পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 133 নম্বর যে বুথ, সেই বুথের নামাজপাড়া বড়ুয়াপাড়া এলাকাতে 145 জন ভুতুরে ভোটারের নাম কিন্তু ফর্ম 7-এর তালিকাতে নথিভুক্ত করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু যারা মৃত তালিকায় নাম রয়েছে তাদের মধ্যে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু জীবিত রয়েছেন, এবং তারা বলছেন যে এরকম আমরা জীবিত রয়েছি, আমরা এলাকায় রয়েছি, সেই জায়গা থেকে আমাদের নাম কিভাবে ফর্ম 7 নথিভুক্ত করা হলো এই নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। এবং এই ঘটনা স্থানীয় কাউন্সিলরকে জানানোর পর কাউন্সিলর কিন্তু এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি কাউন্সিলর অভিযোগ করেছে যে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে চক্রান্ত করে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। পাল্টা তৃণমূল কাউন্সিলরকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব। সঙ্গে থাকো সুবীর। আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি এখন নয়, আমাদের এলাকায় মানে আমাদের পার্টে 133 নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি 35 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় 145 জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। ভোট কমিশনার যেটা করে, তিনি কিন্তু তথ্য না জেনে মানুষের এই লিস্টে সই করে দিল, এবং কারা করেছে তাদের তো শাস্তি আমরা অবশ্যই চাই। এবার জীবিত হয়ে মৃত তালিকার মধ্যে আছি আমরা, এটা কোন পদ্ধতিতে এসছে আমরা নিজেও জানি না। সুবীর, এই যে 145 জন জীবিত ভোটার যাদের মৃত দেখানো হয়েছে, এদের নাম কি ফর্ম 7 ফিল আপ করে কাটা হয়েছে? কি কারণে নেই এদের? এরা কেন ভুতুরে ভোটার? দেখো, 145 জন নাম যে এই ফর্ম 7-এ দেওয়া হয়েছে, এদের মধ্যে কিছু মানুষ তারা মৃত রয়েছে এবং কিছু মানুষ তারা অন্যত্র চলে গিয়েছেন, সেই জায়গা রয়েছে। কিন্তু অধিকাংশ যারা ভোটার রয়েছেন এই 145 জনের মধ্যে তারা কিন্তু জীবিত অবস্থায় রয়েছেন, এবং তারা একদম ক্যামেরার সামনে তারা কিন্তু বলছেন যে তারা আতঙ্কে রয়েছেন, কারণ তারা জীবিত রয়েছেন, তাদের এভাবে তালিকাতে নাম দেওয়া হলো, এটা তারা বুঝে উঠতে পারছেন না। এবং এই নিয়ে যেমন নির্বাচন কমিশনের দিকে তারা অভিযোগের আঙুল তুলেছেন, পাশাপাশি তারা হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে। তারা বলছেন যে এসআইআর ফর্ম তারা ফিল আপ করেছেন সমস্ত নথি দেওয়ার সত্ত্বেও, তাই সেই জায়গা থেকে কিভাবে ফর্ম 7-এ তাদের নাম তোলা হলো, কে তুললো, কারা তুললো, এই নিয়ে কিন্তু তারা যথেষ্ট বিপাকে পড়েছেন, এবং এই ঘটনায় তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ। যে মানুষগুলো আমাদের সঙ্গে থাকে বা যাদেরকে আমরা দেখি, যারা জীবিত, শিফটেড নয়, বা যাদের কোনো সন্দেহজনক গতিবিধি নেই, তাদের নামটা কে বা কারা চক্রান্ত করে বাদ দিয়েছে সেটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তার মধ্যে আছি। এদের একজনেরও নাম যাতে বাদ না যায় তার জন্য শেষ পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে থেকে আমি লড়াই করব। যারা জীবিত রয়েছে তারা তাদের নথি নিয়ে গিয়ে জমা দিলেই তো তাদের নাম উঠে যাবে, এটা নিয়ে এত বিভ্রান্ত ছড়ানোর তো কিছু নেই। বিএলওটা তো কোনো ভগবান নয়,
বা কোনো মেশিনও নয়। সব কিছুতেই ভুল হয়, ভুল হয়েছে, ভুলটা সংশোধন করার সময় রয়েছে। তৃণমূল সরকারের প্রত্যেকটা কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা বুঝে গেছে যে এই সরকার আর ফিরে আসছে না, তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগও রাখছে। আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদে বিএলওর মৃত্যু, দক্ষিণ 24 পরগনায় মৃত্যু এক বৃদ্ধার। মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর, এখানকার বাসিন্দা বছর 55 মায়া মুখোপাধ্যায় শ্রীপুরের 251 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। শুক্রবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। মায়া মুখোপাধ্যায়ের বুথে ভোটার প্রায় 1,500। তার পরিবারের দাবি, বেশিরভাগ ভোটারকেই শুনানিতে ডাকা হয়েছে। তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা এই নিয়ে আতঙ্কে ছিলেন বিএলও। এর জেরেই শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। ভয় কাজ করতো, প্রচন্ড চাপে যে কি হবে মানুষের নাম বাদ গেলে কি করবে, প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তারপরে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। টেনশন ছিল যে অনেক হিয়ারিং এসছে, এবার এগুলো কি হবে, তখন নাম বাদ গেলে বাড়িতে তখন সে ঝামেলা করবে যে তোমরাই করেছো, এরকম একটা চিন্তা ভাবনা, ভয় সবসময় মনের ভিতরে ছিল। এইভাবেই হঠাৎ করে 3:30টার সময় মারা গেছে। দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা আসমা বিবি। বৃহস্পতিবার রাতে বছর 70-এর এই বৃদ্ধার মৃত্যু হয়। পরিবারের দাবি, 28শে জানুয়ারি তিনি এসআইআর শুনানির নোটিশ পান। সেদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। 31শে জানুয়ারি তাঁর হয়ে শুনানিতে যান পরিবারের এক সদস্য। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বৃদ্ধা, কিন্তু এসআইআর এর আতঙ্ক কাটেনি, যার জেরে বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে দাবি। ওনার নামে এসআইআর এর কাগজ আছে, একটা আসমা বিবি আর একটা এসেছিল আসমা সর্দার। উনি এই নিয়ে খুব মানসিক চাপে পড়েছিল যে আমি এই বৃদ্ধ বয়স, ধর আমার 70 বছর বয়স, আমি পেনশনই পাবো না আমার এখান থেকে বাংলাদেশ করবে, এই নিয়ে উনি একটা মানসিক চাপে পড়েছিল। তারপরে হঠাৎ ওনার স্ট্রোক ধরনের এসে যায়, পরে উনি মারা যান। নিউজ 18 বাংলা। আজই এসআইআর হিয়ারিংয়ের শেষ দিন, আর এই হিয়ারিং শেষের পরই নতুন আতঙ্ক বেহালায় একটা নতুন ফর্ম বিলি করা হচ্ছে, বাংলায় লেখা এই ফর্ম। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এই ফর্মে আতঙ্ক ছড়িয়েছে। কেন এই ফর্ম, কি রয়েছে এই ফর্মে? আতঙ্ক ছড়িয়েছে বেহালায়। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এই ফর্ম বিলি ঘিরে আতঙ্ক। ফের ভুতুরে ফর্মে ভয়, হিয়ারিং শেষের পরই নতুন করে আতঙ্ক বেহালায় একটা রহস্যময় ফর্ম বিলি করা হচ্ছে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এই ফর্ম বিলি করা হচ্ছে। ফর্মে জেলা শাসক বা কমিশনের কোনো উল্লেখ নেই। বিএলওদের মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকায় এই ফর্ম বিলি করা হচ্ছে। বাংলায় লেখা এই ফর্ম, এবং এই ফর্মে নির্বাচন কমিশন বা জেলা শাসকের সরকারি কোনো উল্লেখ নেই, আর তাতেই সন্দেহ বাড়ছে ভোটারদের। আমাকে ফোন করা হয়েছে, বিএলএফ মেয়েটা আমাকে ফোন করেছে, আমি গেছি ওনার বাড়িতে, যেতে আমাকে এই ফর্মটা দিয়েছে। আমি এত বছর, এটা আমার বাবার বাড়ি, আমি এখানে আছি, আমার মেয়েকে মানুষ করেছি, রক্ষিণীতে আমার মেয়ে পড়তো, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন এই বয়সে আমাকে কেন নিয়ে টানাটানি হচ্ছে? আমি কাউন্সিলরের কাছে এসেছি, কাউন্সিলর বলছে এটা আপনি সই করবেন না। মনে হচ্ছে দেখে যে আমি এত বছর যে ভোটটা দিলাম তার কি কোনো ইয়ে নেই? দেশের নাগরিক নয় আমি? দেখুন, এই ফর্মটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে এখানে নির্বাচন কমিশনের কোনো নাম উল্লেখ নেই। আপনি যদি 3 নম্বর পয়েন্টটা লক্ষ্য করেন, আপনি দেখবেন যে হয়তো আমি নিজেই হয়তো ডিক্লেয়ার করছি যে আমি কোনো বিধানসভা কেন্দ্রের ভোটার নই, আমি নতুনভাবে আবেদন করতে চাইছি, আমার কোনো ডকুমেন্ট নেই। তাই যদিও ফর্মটা বাংলায়, কিন্তু অবুঝ মানুষ যখন বিএলওদের থ্রুতে এই ফর্মটা পাবে, তারা হয়তো তাদেরকে ভরসা করে যদি ফর্মটা সই করে দেয়, আমার মনে হয় যে একটা গভীর চক্রান্ত চলছে। হিয়ারিং তো হয়ে গেছে, তারপরে এই ফর্মটা এসে উপস্থিত হচ্ছে, মানুষ বিভ্রান্ত।
48 পার্টে আমাদের যে বিএলও আছে কিছু কিছু লোককে কিছু কিছু ফর্ম বাঙালিতে ফর্ম দিয়েছে এবং ফর্মটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বলছে যে 5 জনের নাম দিয়ে উনি কোথায় থাকেন না থাকেন দিয়ে আর একটা ডিক্লারেশন দিতে হচ্ছে, যেটা সব থেকে বেশি খারাপ লেগেছে। ওনার ওখানে লেখা আছে আমাদের কোনো জায়গায় কোনো ভোটের নাম নেই, 2026 সালে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের যেন নামটা তোলা হয়। এইটা ফর্মেট দিচ্ছে, এটা আমাদের বিএলও দিচ্ছে। তো এর মধ্যে 4-5 জন লোক এসে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা তারপর থেকে খোঁজখবর নিয়ে দেখেছি এইটা ব্রেক, এইটা করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে, গভীর ষড়যন্ত্র আছে। মানুষের নামটা কেটে দেওয়ার চক্রান্ত আর একটা নতুন করে করছে এটা। নির্বাচন কমিশনের নির্ধারিত শুনানির দিন শেষ হয়ে যাওয়ার পরেও সমস্যা কাটছে না। এবার জল্পনা বাংলায় লেখা ফর্ম ঘিরে, বিএলওদের মাধ্যমে বিলি করা হচ্ছে সেই ফর্ম, আর এই ফর্ম ঘিরেই নতুন আতঙ্ক বেহালায়। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বিধানসভা অধিবেশনের আজই ছিল শেষ দিন। হাওড়া পুরসভার ওয়ার্ড বাড়ানোর প্রস্তাব, হাওড়া পুর আইনে সংশোধনী বিল পেশ রাজ্যে। আবির রয়েছে, আরো জানাবে আবির। দেখো, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোরই উদ্যোগ নিল হচ্ছে রাজ্য সরকার। নতুন প্রশাসনিক পরিকাঠামোর আওতায় পুরসভার সঙ্গে আরো 16টি ওয়ার্ডকে যুক্ত করার প্রস্তাব আনা হলো হচ্ছে বিধানসভায়, এবং এই মর্মে হাওড়া পুর আইনে সংশোধনী বিল পেশ করা হয়েছে একটু আগেই, এবং সেই সংক্রান্ত বিষয়ে আলোচনাও চলছে। বিধানসভা সচিবালয় সূত্রে যেটা জানা যাচ্ছে, বর্তমানে হাওড়া পুরসভার মোট 50টি ওয়ার্ড রয়েছে। নতুন বিল আইনে পরিণত হলে ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়াবে হচ্ছে 63টি। 2018 সাল থেকে হাওড়া পুর নিগমের ভোট আটকে রয়েছে নানা আইনি জটিলতায়। শেষবার হাওড়া পুরসভার ভোট হয়েছিল 2013 সালে। 2015 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, এবং সেই সময় বালি পুরসভার 35টি ওয়ার্ডকে ভেঙে 16টি ওয়ার্ড তৈরি করে তা জুড়ে দেওয়া হয়েছিল হাওড়া পুরসভায়। কিন্তু 2021 সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় হাওড়া পুরসভার সংশোধনী বিল এনে আবারও বালি এবং হাওড়াকে পৃথক করে দেওয়া হয়। এই যে নতুন করে 16টি ওয়ার্ড বৃদ্ধি করা হচ্ছে, রাজ্যের নগরায়ণ দপ্তরের বক্তব্য, জনবিন্যাস এবং মানুষের সুবিধার জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই বিলটি পাশ হয়ে আসলে হাওড়া পুরসভার ভোট করানো অত্যন্ত দ্রুত হতে পারে, এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী। আক্তার আলীর আইনজীবী আসেননি, তাই আইনজীবীর অনুপস্থিতিতে হলো না আত্মসমর্পণ। আক্তার আলী আজ তিনি আত্মসমর্পণ করতে এসেছিলেন। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার, তার নামে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজ তিনি আত্মসমর্পণ করতে এসেছিলেন, কিন্তু আত্মসমর্পণ করতে পারলেন না আইনজীবীর অনুপস্থিতিতে। ফেব্রুয়ারি 2021 সালের, এটা 2020 সালে আমার দাদা অসুস্থ ছিলেন, ভেন্টিলেটরে ভর্তি হয়েছিলেন। একটা প্রাইভেট নার্সিংহোমে ভেন্টিলেটরে ভর্তি হলে পার ডে 25 থেকে 30 হাজার টাকা খরচা। তখন যদি আমি কারো কাছ থেকে ধার নিয়ে থাকি আর ধার যদি শোধ করে থাকি, তাহলে আমার অন্যায় কোথায়? তাও দাদাকে বাঁচাতে পারিনি, উনি মারা গেলেন। আপনাকে ওইভাবে সেটা আমি কমেন্ট করতে পারছি না। আমি কমেন্ট করতে পারছি না কেন, আমি এখন কি পজিশনে পড়ে আছি আপনাদের থেকে বেটার কেউ বলতে পারবে না। ইউ আর দ্য বেস্ট জাজ, ইউ আর দ্য বেস্ট জাজ। হ্যাঁ, এটাও হতে পারে ওরা জামিন পাচ্ছে না, আমি কমপ্লেনেন্ট ছিলাম। আমাকে যদি ফাঁসিয়ে আমাকে করে দেয়, তাহলে একই সেকশন দেখুন, তাহলে একই সেকশন আমাকেও দেওয়া হলো। শশীকান্ত তিওয়ারিকে ও তো ওর বেল হয়ে গেছে, একই সেকশন। আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী, আইনজীবীর অনুপস্থিতিতে হলো না আত্মসমর্পণ। আত্মসমর্পণ করতেই আদালতে এসে দাবি আক্তারের, বিচারকের কাছে আত্মসমর্পণের আবেদন করতে পারলেন না আক্তার আলী। অমিত রয়েছে সঙ্গে। অমিত, কি কারণে তিনি আত্মসমর্পণ করতে পারলেন না? দাদাকে নিয়ে দাদা আমার হেল্প করছেন, তাও মানে এইসব কিছু কেউ আসতে চায়, উনিও ভয় করছেন, ভয় যে করছেন না। এই মুহূর্তের খবর আপনাদের জানাচ্ছি। আক্তার আলী আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার, তিনি আত্মসমর্পণ করতে এসেছিলেন, কিন্তু আত্মসমর্পণ করতে পারলেন না। বিচারকের অনুপস্থিতিতে হলো না আইনজীবীর অনুপস্থিতিতে হলো না আত্মসমর্পণ। আত্মসমর্পণ করতেই আদালতে দাবি আক্তারের, বিচারকের কাছে আত্মসমর্পণের আবেদন করতে পারলেন না আক্তার। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কি খবর পাচ্ছ? কেন আত্মসমর্পণ করতে পারলেন না আক্তার আলী? দেখো, আত্মসমর্পণ করার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে, সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো না। অর্থাৎ আক্তার আলী তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আলিপুর বিশেষ সিবিআই আদালতে তিনি এলেন, কিন্তু তার আইনজীবী তার সঙ্গে আসেননি, এবং তার আইনজীবী না আসার কারণে
তার হয়ে আদালতের কাছে বা বিচারকের কাছে কোনো ফুটা বা তিনি আত্মসমর্পণ করতে চান এই ধরনের কোনো আবেদন তিনি জমা করতে পারলেন না। এই কারণে তিনি আজকে আত্মসমর্পণ করতে পারলেন না এবং তিনি ফিরে যাচ্ছেন এবং তিনি বারবার তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, তার আইনজীবীর সঙ্গে তিনি যোগাযোগ করে উঠতে পারলেন না। অমিত, আত্মসমর্পণ করতে এলেন না আক্তার আলী, তার আইনজীবীর সঙ্গে সলা পরামর্শ না করেই তিনি চলে এলেন, তার আইনজীবী এলেন না, এটা কতটা সম্ভব? দেখো, তিনি যেটা ক্যামেরার সামনে বা আমাদের নিউজ 18 বাংলা ক্যামেরার সামনে তিনি দাবি করছেন যে আজকে সকালে তার আইনজীবীর সঙ্গে তার কথা হয়, তার আইনজীবী থেকে জানান যে হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে তার বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বা হাসপাতাল থেকে ছুটি পেলে তিনি যেতে সরাসরি আলিপুর কোর্টে যান এবং সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু তার আইনজীবীর তরফে কোনো রকম পুটার বা কোনো রকম আবেদন কিন্তু আজকে আলিপুর বিশেষ সিবিআই আদালতের কাছে কোনো জমা পড়েনি। সকাল 10:30 থেকে আজকে কোর্ট বসেছিল এবং সকাল প্রায় বেলা 1টা পর্যন্ত বিচারক এজলাসে ছিলেন। এমনকি কোর্টের কিন্তু কোর্টের কাজকর্ম, দৈনিক যে কাজকর্ম বা বিচার প্রক্রিয়া থাকে সেগুলো চলছিল। সেই সময়ের মধ্যে কিন্তু আক্তার আলীর তরফে তার আইনজীবী কোনো পুটা বা কোনো আবেদন আজকে আদালতের কাছে জমা দেননি এবং সেই পুটা বা আবেদন জমা না পড়ার কারণেই আক্তার আলী প্রায় 2:45 নাগাদ থেকে আদালতে আসেন। কিন্তু সেই সময় সেই সময় এরপর তাহলে কি করবেন আক্তার আলী? দেখুন, তিনি যেটা বলছেন, যেহেতু তার এগেন্সটে যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে আছে, এবার তিনি যেহেতু হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়েছে, আত্মসমর্পণ করতে এসেছিলেন কিন্তু করতে পারলেন না। তাকে যদি সিবিআই গ্রেপ্তার করে নিয়ে আসে, তিনি সিবিআই যদি গ্রেপ্তার করে নিয়ে আসে তাহলে তিনি সিবিআই কোর্টে আসবেন, না হলে তিনি আগামী সোমবার অর্থাৎ পরশু দিন সোমবার দিন তিনি আবারও আদালতে আসবেন। আর এর মধ্যে কি তাহলে সিবিআই অ্যারেস্ট করতে পারে? দেখো, সিবিআই তরফেও কিন্তু আইনি পরামর্শ নেওয়া হচ্ছিল, কারণ সিবিআই তরফে যে বিষয়টি সকালেও আমরা যেটা জানতে পেরেছিলাম যে যেহেতু আক্তার আলী চিকিৎসাধীন ছিলেন, সেক্ষেত্রে হাসপাতাল থেকে তার সরাসরি গ্রেপ্তার করার বিষয়ে কিছুটা হলো মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠতে পারছে সিবিআই মনে করছে। সেক্ষেত্রে সিবিআই আইনি পরামর্শ নিচ্ছিলেন যে ফোন অ্যারেস্ট তারা করতে পারেন বা আদালতের কাছে অনুমতি নিয়ে সেখানে হয়তো নজরদারিতে রাখতে পারেন। কিন্তু এই যে সিবিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আক্তার আলী নিজেই হাসপাতাল থেকে তিনি ডিসচার্জ হন বা ছুটি নিয়ে বা ছাড়া পেয়ে সরাসরি আদালতে আসেন। কিন্তু তার আইনজীবী সঙ্গে না থাকে বা তার আইনজীবী সঙ্গে ছিলেন না এবং সেই কারণেই তিনি আত্মসমর্পণ করতে পারলেন না। পরবর্তীতে কি হয় সেটাই দেখা।